ইলেকশন তো হয়ে গেল, কেউ হেরেছেন কেউ জিতেছেন। আমি প্রচুর মেসেজ পেয়েছি এ ব্যাপারে, অনেক মন্তব্য করেছেন আপনারা। তার মানে কি আমি এবং আম্মুজি লায়লা আমরা এখন নিরাপদ? আর কোনো হয়রানি করা হবে না আমাদেরকে? আমি সেগুলোর উত্তর এভাবেই দেব, এবং আমি যে উত্তর দেব এবং গত 4 বছরে আমি যে অকল্পনীয় কষ্টের সম্মুখীন হয়েছিলাম, সেটা যে আমাদের দেশের লাখ লাখ ভাই বোনদের বেলায় প্রযোজ্য। কেন কিভাবে আমি আপনাদেরকে দুটো কথাই বলছি। গত 4 বছরে আমার নামে 10টার মতো ভুয়া মামলা করা হয়েছিল, জাপানি মায়ের উকিলরা করেছিল। যে আদালতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি বেয়ে উঠতেন, একই বিল্ডিংয়ে আমিও ডজনে ডজনে বার গিয়েছি, 100 বার হবে হয়তো গিয়েছি 4 বছরে। এমন কোনো সেখানে কোর্ট নেই যে আমি পেশকারকে চিনি না অথবা ওনারা আমাকে চিনেন না। কম বেশি সবাই চিনেন। মামলাগুলো ভয়ানক, সেগুলো অনেকগুলো ফৌজদারি মামলা ছিল। সিএমএম কোর্ট মানে ফৌজদারি, অর্থাৎ ক্রিমিনাল। উদ্দেশ্য হচ্ছে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট, আপনাকে পরোয়ানা জারি করা হবে আপনার নামে এবং আপনাকে অ্যারেস্ট করে জেলে দিয়ে দেওয়া হবে। সেটাই উদ্দেশ্য ছিল। যদি একটা দিন আমাকে ওরা জেলে দিতে পারতো, আম্মুজি লায়লা কিনে চলে যাবে। এটা কিভাবে তারা সফলকাম হয়েছিল? অবশ্যই তারা মিথ্যা মামলা করে সফল হয়েছিল, এবং তাদেরকে বিদেশিরা অনেক সাহায্য করেছিল। আগের সরকারের সময় তারা সুবিধা নিয়েছে, এবং এখন সেই মামলাগুলো সব খারিজ হয়ে গেছে সরকার পাল্টানোর পরে। বিপরীত পক্ষের আইনজীবীরাই আদালতে নিবেদন করেছিলেন, যখন মাননীয় বিচারপতিরা জিজ্ঞাসা করেছিলেন, ওনারা বলেছিলেন বাচ্চা থানায় বেশি নিরাপদ থাকবে বাবার সাথে থাকার থেকে। কি বিভৎস কথা, তাই না? এবং দুইবার এভাবে আম্মুজি লায়লাকে তারা থানায় রাখিয়েছে, তেজগাঁও থানায়। আমি সেই দিনগুলো থানার বাইরে সারা দিন রাত ঘুরঘুর করতাম যে বাচ্চাটাকে কখন বের করতে পারবো, এবং বের করেছিলামও। তারা ভেবেছিল আমাকে জেলে না দিতে পারলে বাচ্চাকে জেলে দিয়ে হোক, তাহলে তো বাচ্চা চলে যাবে। লায়লা শরীফ সেই মেয়ে না, সে তার দাদির মতো, সে ভাঙবে তবে বাগবে না। সে যায়নি। আইনজীবীরাই এগুলা সব আয়োজন করেছিলেন, এবং ভবিষ্যৎ যদি বলি, আদালত ওনাদের কাছে খোলাই আছে। ওনারা আদালতে গিয়ে যে কোনো সময় একটা মামলা ঠুকে দিতে পারেন। আবার আমি বলবো আমার ক্ষেত্রে একটাই ব্যবধান, যে অভিজ্ঞতা আছে এখন কিভাবে মামলাকে মোকাবেলা করতে হয়। যদি মামলা আবার ঠুকে দেয় আমার নামে, আপনাদেরকে আমি বলবো যে আবার ঠুকে দিয়েছে মামলা, আরেকটা ভুয়া মামলা। এই যে কথা বলছি, এটা নিয়ে ওনারা একটা মামলা ঠুকে দিতে পারেন একটা বাক্য বের করে আমার কথা থেকে। তাই অনেকে ভয় পান এই মিডিয়াতে এসে কিছু বলতে। আমি কিসের ভয় পাবো? বাচ্চাকে হারানোর ভয় থেকে বড় ভয় পৃথিবীতে আছে বলেন? বাচ্চা তো আমি দেব না, বারে বারে বলেছি, নিতে হলে আমার মরা শরীরের উপর দিয়ে নিতে হবে। সুতরাং ভবিষ্যতে কি হতে পারে? একটা মামলা এখনো বাকি আছে আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে। বিজ্ঞ আদালত মাননীয় বিচারপতিরাই ভালো বুঝবেন। আরেকটা কারবার ওনারা করেছেন, আমার বড় মেয়ে জাসমিন আদালতে বিদেশে নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যে যাই বলুক না কেন, সেটা উপেক্ষা করে নিয়ে যাওয়া হয়েছে। সেটা কিভাবে নিয়ে যাওয়া হয়েছে এখন বলবো না, আমি আদালতেই বলবো যা বলার। তবে এটুকু বলবো আপনাদেরকে, এটা কিভাবে সম্ভব যে একজন বিদেশি মহিলা কারো কোনো সহযোগিতা ছাড়াই আদালতের আদেশ অমান্য করে বাচ্চাকে নিয়ে চলে গেছে দেশের বাইরে। যখন সবাই বলে যে জাপানি নাকি খুব আইন কানুন মানে, ওনাকে যে আইন না মানলেও ঠিক আছে, এই বুদ্ধিটা মাথায় কে দিয়েছে আমি জানতে চাই। সেভাবেই তো আমি বড় মেয়ে জাসমিনকে হারিয়ে ফেলেছি। বাচ্চাটাকে আমি খুব মিস করি, তাই দেখতে তো পারি না। তাই আমি আমার বাসায় আমার বাচ্চার বড় একটা ছবি আপনাদেরকে দেখাবো। এটাই জাসমিন, লায়লা, সোনিয়া, আমার 3 সন্তান। আমি রোজ সন্ধ্যায় লাইট অন করে ওদের ছবিগুলো দেখে তাকিয়ে থাকি, আর আমি ভাবি যে আমার আকাশ, আমার বাতাস, আমার দেশ, আমার আদালত, আমারই ধর্ম, অথচ আমারই দেশের কিছু মানুষ কিভাবে আইনকে উপেক্ষা করে বাচ্চাকে নিয়ে চলে যাওয়া যায় দেশ থেকে, সেটাই এক বিদেশি মহিলাকে শিখিয়ে দিয়েছিলেন।
কুবুদ্ধি খাটিয়ে আমার বড় মেয়েকে আমার থেকে চিরতরে নিয়ে চলে গেছে।